চলে এলাম কলকাতার খুব কাছেই একদিনের জন্য ঘুরতে। একদিনের ছোট্ট ছুটিতে যখন কোথাও একটা যাওয়ার জন্য মন চায়, তাহলে বেরিয়ে পড়ো দামোদরের তীরে এই শহরে। তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নাও প্রাচীন ঐতিহ্যের সাবেকিয়ানার শহর, আর ঘুরতে ঘুরতে জেনে নাও রাজ পরিবারের কাহিনী। নমস্কার, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমরা বেরিয়ে পড়লাম একটি নতুন জায়গায় যাওয়ার জন্য, আর তোমাদের সাথে শেয়ার করব সেই নতুন জায়গাটি। কোথাও দূরে নয়, কাছে পিঠেই যাব। আমরা চললাম শরীফাবাদ। নামটা শুনে বেশ অন্যরকম লাগছে না, যে পুরনো যুগে আমরা ফিরে চলে গেছি। সত্যি তাই, আমরা সেরকম একটি শহরেই যাচ্ছি, কিন্তু কলকাতার কাছে। শরীফাবাদ হলো বর্ধমান জেলার পূর্বতম নাম। এসেছি কলকাতার খুব কাছেই বর্ধমান শহরে। সেখানে আমরা এক এক করে সমস্ত জায়গা ঘুরে নেব, আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। সেখানে আমরা আজকে যাচ্ছি, আর তোমাদের দেখাবো সেখানে আমরা কি কি দেখব। এই বর্ধমান শহরে আসার কিন্তু দুটি উপায় আছে। এক, তোমরা গাড়িতে করে চলে আসতে পারো, আর ট্রেনে করে চলে আসতে পারো। শিয়ালদা বা হাওড়া থেকে লোকাল এবং এক্সপ্রেস ট্রেন দুটোই চলে। আমরা আজকে পাড়ি দিয়েছি কলকাতার খুব কাছেই, 100 কিলোমিটারের মধ্যেই। ট্রেনে গেলে ট্রেন থেকে নেমেই তোমরা পেয়ে যাবে টোটো অথবা ই রিক্সা। সেটা 500 থেকে 700 টাকার বিনিময়ে তোমরা ঘুরতে পারো পুরো বর্ধমান শহরটি। কলকাতা থেকে আপনারা কিভাবে আসবেন সেটা একটু বলে দিই। যদি নর্থ কলকাতা থেকে আসেন তাহলে সেক্ষেত্রে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরেও আসা যাবে, আর এদিকে বালি ব্রিজ হয়েও আসা যাবে। বালি ব্রিজ হয়ে দিল্লি রোড হয়ে সোজা 100 কিলোমিটার ডিস্টেন্স। আমরা পৌঁছে গেলাম বর্ধমান শহরের 108টি শিব মন্দিরে। এই মন্দিরটি বর্ধমান শহরের নবাবহাট এলাকায় নবাবহাট বাস স্ট্যান্ডের কাছেই বর্তমান। বছরের প্রায় প্রত্যেক দিনই দূর দূরান্ত থেকে বহু ভক্তরা আসে এখানে এই মন্দির দর্শনের জন্য। এই মন্দিরটি সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। মন্দির চত্বরে তোমরা দেখো ভক্তদের আগমন, কত ভিড় এই মন্দিরে। কারণ এটা হচ্ছে শ্রাবণ মাস, আমরা শ্রাবণ মাসে এসেছি বলেই ভক্তদের এতটা সমাগম হয়েছে এই মন্দিরে। বাবার মাথায় জল ঢালা চলছে প্রতিনিয়ত। এই মন্দিরটি নামেই কিন্তু 108টি মন্দির। এখানে আদতে রয়েছে 109টি মন্দির। জপমালার মতো গাঁথা রয়েছে এই মন্দিরগুলি, আর মাঠের মাঝখানে লকেটের আকারে রয়েছে আরেকটি মন্দির। এখানে মোট মন্দিরের সংখ্যা হলো 109টি। এই মন্দিরটি কিন্তু 230 বছর পুরানো। এখানে বাবা বিরাজমান। বাবার মাথায় প্রতিনিয়ত জল ঢালা চলছে, দুধ ঢালা চলছে। দেখে নাও তোমরা এই জলটি ভক্তরা কোথা থেকে নিয়ে আসছে। এই মন্দিরটির মাঝখানে রয়েছে এই জলাশয়। এই জলাশয়ের থেকেই সবাই জল তুলে বাবার মাথায় ঢালছে। কেউ বালতি দিয়ে ভরে নিয়ে যাচ্ছে, কেউ ঘট, কেউ বা বোতল ভরে নিয়ে বাবার মাথায় জল ঢালছে। তোমরা পুজো দেওয়ার জন্য এখানে সমস্ত সামগ্রী পেয়ে যাবে, যেমন ডালাতে আছে পুজোর জন্য মালা, ফুল, বেলপাতা, দুধ, প্রসাদ, সব তোমরা এই চত্বরে পেয়ে যাবে। পুরনো এই মন্দিরটির স্থাপত্যটি নির্মাণ করেছিলেন বর্ধমানের তৎকালীন রানী বিষ্ণুকুমারী দেবী। এই মন্দিরটি শুরু করা হয়েছিল 1788 সালে এবং এই মন্দিরটি শেষ হয়েছিল নির্মাণের 1790 সালে। কথিত আছে বর্ধমান সংলগ্ন এলাকায় মহামারী দেখা দিয়েছিল। বহু মানুষের মৃত্যু হয়েছিল তখন। স্বজনদের হারিয়ে শোকে মুহ্যমান হয়ে গিয়েছিল এই এলাকার বাসিন্দারা। এই এলাকার বাসিন্দাদের শোক ভোলাতে চেয়েছিলেন বর্ধমানের মহারানীমা। সেই ভাবনা থেকেই নবাবহাটে 108 শিব মন্দিরের
প্রতিষ্ঠা করেন তিনি। এই মন্দিরমালা বর্ধমানের এক অনন্য শিল্পকীর্তি। বাজাও। জোরে জোরে জোরে। প্রথমেই তোমাদের জানিয়েছি যে এই মন্দিরটি আদতে কিন্তু 109টি মন্দির। এখানে এই 109তম মন্দিরটি প্রতিষ্ঠার সময় সেখানে লক্ষাধিক সাধুর উপস্থিতি ঘটেছিল। তোমরা দেখতে পাচ্ছ, দেখো অনেক ঘণ্টা ঝোলানো রয়েছে এই জায়গাটিতে। এর মাহাত্ম্য আছে। সেই মাহাত্ম্যটি হলো, তোমরা যদি মনে মনে মনস্কামনাটি বলো আর এই ঘণ্টাগুলি বাজাও, তাহলে তোমাদের মনস্কামনা পূরণ হবে। আর এটি অবস্থিত এখানকার মানতনন্দী পার্কে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি এই মন্দিরের এই রাস্তা দিয়ে আমি হাঁটছি। এই রাস্তার দুপাশে রয়েছে সুন্দর বাগান করা, আর এই রাস্তা বরাবর তোমরা চলে যাবে একটি মাঠে। সেই মাঠটিতেই রয়েছে ওই 109 নম্বর মন্দিরটি। দেখাবো তোমাদের, চলো। এই যে চলে এসেছি মন্দিরের বাইরে এই মাঠে। এই মাঠেই কিন্তু গাড়ি রাখার ব্যবস্থা আছে। আর এই মাঠেই কিন্তু বিরাট মেলা হয় শিব পুজোর সময়। বর্ধমানে কিন্তু দুটি 108টি শিব মন্দির রয়েছে। একটি হলো কালনায় আর একটি হলো নবাবহাটে। আমরা এই নবাবহাটে এই 108টি শিব মন্দিরে এসেছি ঠিকই, কিন্তু আগেই বলেছি এখানে কিন্তু 109টি মন্দির রয়েছে। এই 109 নম্বর মন্দিরটি হলো এই যে। কথিত আছে এই মন্দিরটি নির্মাণের সময় লক্ষাধিক সাধুদের আগমন ঘটেছিল। সেই সাধুদের পদধূলি রাজপরিবারে একটি সোনার কলসিতে সংরক্ষণ করা আছে। এই যে এটা হলো মন্দিরের পেছন সাইডটা। মন্দিরের পেছন সাইডের এই পেছনের দিকটা পুরো গাড়ি পার্কিংয়ের জন্য বিশাল মাঠ রয়েছে। বড় হলেও মনটা তো বাচ্চাদের মতো, এই কারণে আইসক্রিম দেখে আর থাকতে পারলাম না। আইসক্রিম কিনে নিলাম আর পুপুকে দিয়ে দিলাম, আমিও একটা নিলাম, মাকেও একটা দিলাম, কর্তামশাইকেও একটা দিলাম। আমাদের 108 শিব মন্দির ঘোরা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি আমাদের পরের ডেস্টিনেশনে। এই যে আমরা চলে এলাম বর্ধমানের রমনাবাগান জুওলজিক্যাল পার্কে। এখানে কি কি জিনিস দেখা যাবে দেখো। আমরা এসে পৌঁছালাম রমনাবাগান। রমনাবাগান বর্ধমান জেলার জুওলজিক্যাল পার্কে। এই রমনাবাগানের নাম হওয়ার পেছনেও একটা গল্প রয়েছে। বর্ধমানের রাজারা রমনা নামের ডাকাতকে ধরার জন্য সব দিক ঘিরে এগোতে থাকলে সে এলাকা ছেড়ে চলে যায়। রাজপরিবারের দখলে আসে গোটা এলাকা। তখন থেকেই এই এলাকাটির নাম রমনাবাগান। কি ভয় লাগছে? তোমরা দেখতেই পাচ্ছ পাটা ভিজিয়ে মা ভেতরে ঢুকছে, কারণ জীবাণুমুক্ত অবস্থায় আমাদের এখানে প্রবেশ করতে হবে। আমরা চলে এসেছি বর্ধমান শহরের এই যে জুওলজিক্যাল পার্কে। এই পার্ক কিন্তু এই আমাদের পশ্চিমবঙ্গের প্রথম জুওলজিক্যাল পার্ক। দেখ 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 দেখ, বাঘ বাঘ বাঘ। কোথায় 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 দেখি? ওই যে ওই যে। ও একটু ঝুম করি। এটা কি বাঘ? এটা চিতাবাঘ। চিতাবাঘ, চিতা, লেপার্ড। চিতা, কি বলে leopard। কি বলে চিতাবাঘকে বল? ঘুরে বেড়াচ্ছে ওই যে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাল্লুক। এই যে ভাল্লুক, কিন্তু এটা ওপেনই রয়েছে, কিন্তু খাওয়া দাওয়া করছে। এই যে পঁচিশ একর জমির উপরে অবস্থিত এই জুওলজিক্যাল পার্ক। বেশ সুন্দর, সবুজ, হাঁটতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। জুওলজিক্যাল পার্ক কি? এই পার্কটি কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম জুওলজিক্যাল পার্ক, মানে চিড়িয়াখানা বলা যেতে পারে। তখনকার বর্ধমান রাজা তাদের মনের মনোরঞ্জন করার জন্য এই চিড়িয়াখানাটি তৈরি করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, দেখ এবড়ো খেবড়ো দেখা যাচ্ছে। ওই যে
এই অনেক বড় বড় হরিণ আছে, দেখো ওই হরিণ। এই চিড়িয়াখানার মধ্যে আমরা চলে এসেছি এখন হরিণের জায়গায়। এখানে এখন সব হরিণ চড়িয়ে বেড়াচ্ছে। চলুন আপনাদের দেখাবো এবার হরিণ। এই যে হরিণের এখানে চলে এসছে, আমাদের দিকে তাকিয়ে রয়েছে সব। এই যে আমাদের দিকে তাকিয়ে রয়েছে, এই একটা এই যে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এই যে হরিণটা বেশ কয়েকটা রয়েছে, এই যে ওই। এদিকে আসো, এদিকে আসো। আরে এইদিকে আসো না, এদিকে আসো। দেখো এখানে কুমির দেখতে পাচ্ছ তুমি? আমি কিন্তু কুমির দেখতে পেলাম, ওই যে দেখো জুম করে, ওই যে শুয়ে রয়েছে, এখানে আমি কিন্তু দুটো দেখেছি। এখানে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পেলাম। প্রথমে চিতাবাঘ দেখলাম, তারপর হরিণ দেখলাম, কুমির দেখলাম। এবার এগুলো হচ্ছে সব বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এখানে। হ্যাঁ, এই যে দেখো, কি পাখি ওটা বলো? এটা যে সিলভার ফিজেন্ট। এটা কোথা থেকে এসেছে? বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লোফুরা নিকথেমেরা। এখানে রয়েছে গোল্ডেন ফিজেন্ট। এই যে গোল্ডেন ফিজেন্টটা দেখি, একটু জুম করে দেখাই, এই যে ও ওইদিকে মুখ করে বসে রয়েছে। হ্যাঁ, আর এখানে রয়েছে ভারতীয় ময়ূর। এই যে ও ও এখন এই যে পাখনাগুলো সব পড়ে যাচ্ছে, পাখনাগুলো এই ময়ূরের পাখনাগুলো শুরু পড়ে যাচ্ছে। ময়ূর না, এবার নিয়ে যাচ্ছি এমু পাখি। এই যে এমু পাখি, বাহ বাহ, কি বিশাল পাখি। ওরে বাবা, কি করছে দেখো। এই যে সব বাদর রয়েছে এখানে, এর খাবার দিচ্ছে, কলা দিয়ে গেল। এদের যে খাবার দিচ্ছে, এদের খাবার খাচ্ছে বসে বসে। আর ওই একটা ওই উপরে উঠে বসে রয়েছে। এই যে এখানে রয়েছে লাঙ্গুর। মারামারি ওকে ধরে নামাচ্ছে। দেখ কি করছে, দেখ ওই যে উপরে বসে আছে ওই একটা। আমরা এখন চলে এসেছি টিয়া পাখির খাঁচায়। টিয়া পাখিগুলো দেখুন সব, এই যে সব টিয়া পাখি সব ওই যে উড়ে বেড়াচ্ছে। ও বাবা, ওই কত টিয়া পাখি দেখলাম। টিয়া পাখি দেখে এবার সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে আরো কি আছে। ও সামনে দিকে দেখছি কি পাখি রয়েছে। আহা, দেখি দেখায়। এই যে এটা কি পাখি? এগুলো সারস পাখি। এগুলো সারস পাখি। এই যে দেখো, এই বোর্ডে রয়েছে আমরা বিপন্ন। এই কথাটির মানে কিন্তু এখানে মেসেজ দিচ্ছে যে আমাদের কিন্তু আমরা অবলুপ্ত হয়ে যাচ্ছি, এদের কিন্তু বাঁচাতে হবে। এই মেসেজটা খুব সুন্দরভাবে এখানে রয়েছে। চিল রয়েছে কটা? একটা, দুটো, তিনটে। আমাদের দিকে তাকিয়ে বসে রয়েছে। আমাদের দিকে তাকাচ্ছে বারবার, আমাদের দিকে বারবার। একটা শকুন রয়েছে, শকুনটা ওইদিকে মুখ করে বসে রয়েছে। বর্ষায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজছে, দেখেছো? এখানে একটা টাওয়ার রয়েছে, যেটার উপরে উঠে সমস্ত জঙ্গলটা দেখা যায়। এখানে একটা লোক দেখতে পাচ্ছি, সাইকেল চালাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে না অরিজিনাল।
আমরা এখন বৃষ্টির মাথায় ঘুরছি বর্ধমান শহর। এখন যাচ্ছি কঙ্কালেশ্বরী মন্দির। তোমরা বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ ওয়েদারটা খুবই নরম, মানে চারিদিকে শুধু বৃষ্টি হচ্ছে। চলে এলাম কাঞ্চননগর নামক স্থানে অবস্থিত বিখ্যাত নবরত্ন কালী মন্দিরে। এই যে কঙ্কালেশ্বরীর প্রবেশদ্বার। জিজ্ঞেস করো। গাড়ি নিয়ে ভিতরে যাওয়া যাবে? মা কঙ্কালেশ্বরী মন্দির, এই মন্দিরে নাকি কোনো বিগ্রহ ছিল না এক সময়। এই মন্দির কে প্রতিষ্ঠা করেন তাও জানা যায় না। কথিত আছে সাধক কমলানন্দ মায়ের স্বপ্নাদেশ পান। তিনি স্বপ্নে দেখেন যে দামোদরের তীরে মা রয়েছেন। দামোদরের তীরে ধোপাদের কাপড় কাচায় ব্যবহার হওয়া একটি পাথর উদ্ধার করেন। ওই পাথরেই খোদাই করা ছিল দেবী মূর্তি। পরে গরুর গাড়ি করে এনে মাকে এখানে প্রতিষ্ঠা করেন। দেবী এখানে অষ্টভুজা। শায়িত শিবের নাভি থেকে উৎপত্তি হয়েছে একটি পদ্ম। সেই পদ্মে বিরাজমান মা। অনুমান করা হয় এই মন্দির প্রায় 2000 বছর পুরানো। মায়ের মূর্তিটি একটি অখণ্ড পাথর খোদিত। মূর্তিটি মানব কঙ্কালের মতো দেখতে। মূর্তিটি তোমরা দেখলে বুঝতে পারবে শরীরের অস্থি, শিরা, ধমনী সবই স্পষ্ট। চলো তোমাদের নিয়ে যাই মায়ের মন্দিরে এবং মায়ের মূর্তিটি তোমরা নিজের চোখে দেখে নেবে। বর্ধমান শহরে অনেক গল্প রয়েছে, প্রাচীন ইতিহাস রয়েছে। এখানে কে বা আসেনি? ইংরেজ থেকে শুরু করে মোগল সম্রাট থেকে শুরু করে সবাই এখানে রাজ করেছে। সেই জায়গায় আমরা চলে এসেছি। আজ অনেক জায়গায় আমরা ঘুরলাম, তার মধ্যে এখন এসে পৌঁছেছি আমরা মা কঙ্কালেশ্বরী মন্দিরে। মা যেখানে বিরাজমান, বাবাও সেখানে বিরাজমান। পাশেই রয়েছে শিব মন্দির। এখানে শিব পুজোর সময় পুজো করা হয়। প্রতিনিয়তই পুজো হয়, শিব পুজোর সময় বিশেষ করে পুজো করা হয়। আর এই মন্দিরের গায়ে রয়েছে টেরাকোটার ছাপ। মন্দিরের গায়ে যে কাজগুলি রয়েছে খুব নিখুঁতভাবে করা হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর করে এখানে খোদাই করা সমস্ত কিছু বর্ণিত রয়েছে সেই যুগের। খুব ভালো লাগলো আমাদের ঘুরে। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবে। আর ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে। পরের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর যদি নতুন হও আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তীকালের ভালো ভালো ভিডিও দেখার জন্য।